আজকে আমি আপনাদের কাছে যেই মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি, মুভিটি তাদের জন্য যারা একই মুভিতে অ্যাকশন, থ্রিলার, রোম্যান্স, ড্রামা সব কিছু খুঁজে থাকেন। আবার এখানে কিছুটা হরর ফিলিংসও পেয়ে যেতে পারেন। আসলে কি নেই এই মুভিতে? মুভিটির প্রত্যেকটা থ্রিল, অ্যাকশন আর রোম্যান্স সিন আপনাকে পাগল করে তুলবে। তো হাই ভিউয়ার্স, আমি আনিকা আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি সিনেম্যাটিক সেরিমনির নতুন একটি এক্সপ্লেনেশন নিয়ে। এতক্ষণ আমি 2015 সালে রিলিজ পাওয়া ধানুষের আনেগান মুভির কথাই বলছিলাম। মুভিটিকেও একবার দেখলে আমি শিওর আপনাদের বারবার দেখতে মন চাইবে। তো চলুন আর সময় নষ্ট না করে ডিরেক্ট গল্পে চলে যাই। গল্পের শুরুটা হয় অ্যাপোলো হসপিটালে। এখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই, নাম মধু। মধু বারবার মুরলি নামের একজনকে ডাকছিল আর বলছিল, মুরলি প্লিজ আমাকে ছেড়ে যেও না। এটা হলো ডক্টর রাধিকা, একজন সাইকিয়াট্রিস্ট। মধুর ভাষ্য মতে তার পূর্বের জন্মে কি কি হয়েছে সে সব কিছু দেখতে পারত, আর সে এই সব কিছু ডক্টর রাধিকাকে বলে। কিন্তু ডক্টর রাধিকা বলে এটা আসলে তোমার হ্যালুসিনেশন। মধু আসলে একজন গেম ডেভেলপার। সে যে অফিসে কাজ করে সেখানে তার কাজের প্রচুর চাপ, দিনরাত এক করে তাদের কাজ করতে হয়। আর রাধিকার মতে কাজের এই প্রেশার থেকেই মধুর এরকম হ্যালুসিনেশন হচ্ছে। কিন্তু মধু রাধিকাকে অনেক বোঝানোর চেষ্টা করে এটা তার হ্যালুসিনেশন না। এমনকি এই জন্মেও সে এমন অনেক মানুষের দেখা পেয়েছে যাদেরকে সে আগের জন্মেও চিনত, কিন্তু এখনও সে তার স্বপ্নের নায়ক মুরলির দেখা পায়নি। কিন্তু রাধিকা মধুর এসব কথা হেসে উড়িয়ে দেয় আর তাকে একটি মেডিসিন দিয়ে বলে সেটি কন্টিনিউ করতে। এরপর আমরা দেখতে পাই মুভির মেইন হিরো ধানুষকে, যার নাম এখানে আশমিন। আশমিন খুব তাড়াহুড়া করে অফিসে আসছিল, কারণ আজকে তার অফিসের প্রথম দিন। আর ও যে অফিসে জব পেয়েছে মধু সেই অফিসেই চাকরি করে। আশমিন তাড়াহুড়া করে গাড়ি পার্ক করতে গিয়ে অন্য একটা গাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলে। আশমিনের বন্ধু জাগান আশমিনকে বলে, তুই কোন মেয়ের গাড়ির কাঁচ ভেঙেছিস জানিস? ও এই অফিসের সবচেয়ে ঝগড়াটে মেয়ে। তুই যদি ওকে আর একটা নতুন গাড়িও কিনে দিস তাও ও তোকে ছেড়ে দিবে না। এরপর আশমিন ও জাগান লিফটে উঠলে দেখা যায় সেখানে মধুও আছে। জাগান আশমিনকে দেখিয়ে মধুকে বলে, ও তোমার গাড়ির কাঁচ ভেঙেছে, তুমি ওর সাথে যা করার করো, আমি যাই। মধু তো রেগে মেগে শেষ, সে আশমিনের উপর অ্যাটাক করতেই যাবে, তখনই আশমিন তার দিকে তাকালে মধু অবাক হয়ে যায় আর হা করে আশমিনের দিকে তাকিয়ে থাকে। আসলে মুভি শুরুতেই আমরা দেখেছিলাম মধু মুরলি নামের কাউকে একজনকে ডাকছিল বারবার। এই আশমিনই হলো মধুর আগের জন্মের প্রেমিক মুরলি। মধু এভাবে হঠাৎ করে তার স্বপ্নের নায়ককে সামনে পেয়ে যাবে ভাবতেও পারেনি। আশমিন মধুকে সরি বলতে থাকে, কিন্তু মধুর সেদিকে কোনো খেয়ালই নেই। মধু যেন তার স্বপ্নের দুনিয়াতে হারিয়ে গেছে। মধু আশমিনকে বলে, আমরা দুজন দুজনকে তো অনেক আগে থেকেই চিনি, তাই না? আশমিন বলে, আরে না না, আমি তো মাত্র এখানে জয়েন করেছি। মধু তখন বলে, মুরলি তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো। আশমিন অবাক হয়ে বলে, কে মুরলি? আমার নাম তো আশমিন, আর তাছাড়া সুন্দরী মেয়েদের দিকে আমি একটু কমই তাকাই। এরপর আশমিন মধুকে খেপানোর জন্য বলে, তবে আমি তোমার দিকে তাকাতেই পারি, কারণ তুমি তো অতটাও সুন্দরী না। এই বলে আশমিন লিফট থেকে বের হয়ে যায়। আশমিনের কাছ থেকে এরকম ইনসাল্ট পেয়ে বেচারি মধুর মনটা খুব খারাপ হয়ে যায়। একটু পর আশমিন আবারও লিফটের ভেতরে আসে, কারণ সে তার মোবাইল গাড়িতে ভুলে রেখে এসেছে। আর মধু আশমিনকে আবারও মুরলি মুরলি বলে ডাকা শুরু করে। মধু আশমিনকে বোঝাতে থাকে তাদের ডেস্টিনি তাদের দেখা করিয়েছে, আর সে জানতো আশমিনের সাথে তার খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে। এসব বলে সে আশমিনের মাথা খেয়ে ফেলে, আর বেচারা আশমিন মধুর এসব কথায় খুব বিরক্ত হয়ে যায়। তখনই হঠাৎ করে লিফটটা নষ্ট হয়ে যায়। লিফটের কন্ট্রোল হারিয়ে লিফট দ্রুত গতিতে নিচের দিকে পড়ে যেতে থাকে। আর তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটা মেয়ে নাগরদোলা থেকে পড়ে যাচ্ছে, আর একটা ছেলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছে। তো যাই হোক, ছেলেটার মেয়েটা কে ছিল আর সেখানে কি হচ্ছিল তা আমরা সামনে এগুলোই জানতে পারবো। এদিকে লিফটটা পড়ে গিয়ে ভেঙে চুরে খুব বাজে অবস্থা হয়ে যায়। আশমিন কোনো রকমে মধুকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এত বড় দুর্ঘটনা দেখে সবাই সেখানে ছুটে আসে। মধু আশমিনকে বলে, কালী তুমি ঠিক আছো তো? আশমিন অবাক হয়ে বলে, এই কালী আবার কে? এতক্ষণ তো আমাকে মুরলি বলছিল। আশমিন রেগে তোর বন্ধুকে বলে, ভাই কি মুসিবতের কাছে রেখে গিয়েছিলি? এতক্ষণ আমার পুরা মাথা খেয়ে ফেলেছে, মেয়েটার মনে হয় মাথায় সমস্যা আছে। এরপর সেখানে এই অফিসের বস চলে আসে, ওনার নাম হলো কিরণ। এত বড় দুর্ঘটনা দেখে কিরণ খুব রেগে যায়। আশমিন যেহেতু নতুন জয়েন করেছে তাই কিরণ আশমিনের সাথে পরিচিত হয়। কিরণ কেন জানি আশমিনকে দেখে বলে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? আশমিন বলে, না স্যার, আমি তো মাত্রই জয়েন করেছি। এরপর কথাবার্তা শেষ হলে সবাই সবার কাজে চলে যায়, আর মধু যাবার সময় আশমিনকে একটা ফ্লাইং কিস দিয়ে যায়। এটা দেখে আশমিন বিরক্ত হয় আর ভাবে মেয়েটা আসলেও একটা পাগল। এটা হচ্ছে মীরা, মধুর সাথে এই অফিসে চাকরি করে। মধু মীরাকে দেখে হঠাৎ করে মল্লিকা নামে ডেকে ওঠে, তারপর পরই তাকে সরি বলে আবার মীরা বলে ডাকে। আসলে আমি শুরুতেই বলেছিলাম না, মধু এই জন্মে অনেক মানুষেরই দেখা পেয়েছে যাদেরকে সে আগের জন্মেও চিনত। মীরাও হচ্ছে মধুর আগের জন্মেরই একটা ক্যারেক্টার। এরপর কিরণ অফিসের সবাইকে একসাথে ডেকে জানায় নেক্সট 3 মাসের মধ্যে তাদেরকে 7টা নতুন গেম লঞ্চ করতে হবে। তাই এই নেক্সট 3 মান্থ সবাইকে দিনরাত এক করে কাজ করতে হবে। এরপর আমরা দেখতে পাই মধু আশমিনের জন্য একটা গিফট এনেছে, কিন্তু সেটা কিভাবে দিবে তা খুঁজে পাচ্ছিল না। তাই সে তার কম্পিউটার নষ্ট হয়েছে এই বাহানা করে আশমিনকে কল করে বলে, আশমিন আমার কম্পিউটার ক্র্যাশ করেছে, একটু চেক করে দেখো কি হয়েছে। এই অফিসে আশমিনের কাজই ছিল কারোর কম্পিউটারে কোনো সমস্যা হলে সেটা
চেক করে ঠিক করে দেয়া। আশমিন কম্পিউটার চেক করে বুঝতে পারে মধু ইচ্ছা করে সিস্টেমের ভিতরে সস ফেলে ক্র্যাশ করিয়েছে। তারপর সেটা ঠিক করে দিয়ে আশমিন চলেই যাচ্ছিল, তখন মধু তাকে একটি ঘড়ি দিয়ে বলে, তুমি আমাকে অনেক গিফট দিয়েছো, এবার আমার পালা। আশমিন বলে, আমি আবার কবে গিফট দিলাম? মধু আশমিনের কথায় গুরুত্ব না দিয়ে তার হাতে ঘড়িটা পরিয়ে দেয়। এর কিছুদিন পর মধুর বার্থডেতে আশমিন সহ সবাই তার বাসায় গেলে কেক কাটার পর মধু জোর করে আশমিনকে তার রুমে নিয়ে যায়। মধু বলে, তোমার জন্য আমি একটা গিফট এনেছি, একটু ওয়েট করো। তখন আশমিন মধুর টেবিলের উপরে খেয়াল করে কিছু আধ্যাত্মিক টাইপের বই, আর বইগুলো বেশিরভাগই বার্মা থেকে নেয়া এবং তাদের ভাষায় লেখা। আশমিনের ব্যাপারটা একটু অবাক লাগে, মধু তাদের ভাষা বোঝে কিভাবে। এরপর মধু একটা টুপি এনে বলে, গতকাল রাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম আর তুমি সেখানে এই টুপিটাই পরেছিলে। এই বলে সে আশমিনকে জোর করে টুপিটা পরে দিতে চায়। ওই সময় মধুর চাচা রুমে প্রবেশ করে। আশমিনও মধুকে এভাবে দেখে সে খুব রেগে যায়। মধুর রুম থেকে চলে গেলে তিনি আশমিনকে হুমকি দেয় মধুর থেকে দূরে থাকার, কিন্তু আশমিন তার কথাতে পাত্তা দেয় না। তখন ওখানে জাগান চলে আসে। জাগান আশমিনকে বলে, এই লোকটাকে আজ পর্যন্ত যতবারই দেখেছি সব সময় দেখি ওনার এক হাত ওই পকেটে থাকে, ব্যাপারটা একটু রহস্যজনক তাই না? তো যাই হোক, এরপর থেকে মধু আশমিনকে একের পর এক গিফট দিতেই থাকে। এমনকি একদিন আশমিন অফিসে গেলে একদিন মধু আশমিনকে জোর করে তার প্যান্টে একটা বেল্ট লাগিয়ে দেয়। আশমিন বুঝতে পারে না মধুর এসব গিফট থেকে সে কিভাবে রক্ষা পাবে, তাই সে চালাকি করে পরদিন সকালে মধুর দেয়া বেল্টটা কুকুরের গলায় পরিয়ে পার্কে মর্নিং ওয়াকে যায়, যাতে মধু এটা দেখে রেগে গিয়ে ওকে গিফট দেওয়া বন্ধ করে দেয়। জাগান আশমিনকে বলে, সত্যি করে বলতো তোর কি ওকে একটু ভালো লাগে না? আশমিন বলে, আসলে সত্যি বলতে কি ইদানিং ওকে না দেখলে আমারও ভালো লাগে না, কিন্তু ও যখন ওর লম্বা লম্বা মহাভারতের সিরিয়ালের মতো কাহিনী শোনানো শুরু করে দেয় তখন আমার মেজাজটা খারাপ হয়ে যায়। এরপর মধু আসলে কুকুরের গলায় বেলটা দেখে মধু খুব রেগে যায় আর আশমিনকে ঢিল ছুঁড়ে মারতে থাকে। এরপর সে জাগানকে বলে, দেখো না জাগান, আমি এত ভালোবেসে ওকে গিফট দিচ্ছি আর ও আমার ইনসাল্ট করছে। তখন জাগান মধুকে বলে, ওকে এমন কিছু গিফট দাও যেটা ওর শরীরের সাথে সব সময় লেগে থাকবে। এই বলে সে মধুর কানে কানে কিছু একটা বললে মধু খুব লজ্জা পেয়ে যায়। পরদিন আশমিন বাইরে থেকে এসে খেয়াল করে মধু তার বাড়িতে এসে তার মা আর বোনকে তাদের পূর্বজন্মের কাহিনী বলা শুরু করে দিয়েছে। মধু খুব অ্যাক্টিং করে করে সবাইকে বলছিল মুলি তাকে কিভাবে প্রপোজ করেছিল আর কিভাবে তাকে ভালোবাসতো। আশমিনের মা আর বোন তো কিছুই বুঝতে পারছিল না, সবকিছু যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল। আশমিন ভয়ে ভয়ে ভেতরে ঢুকে মধুকে বলে, কি ব্যাপার তুমি এখানে? মধু তখন আশমিনের মাকে বলে, দেখুন না আন্টি, বিয়ের আগে কি আমি আমার শ্বশুর বাড়িতে একবার আসতেও পারবো না? এরপর মধু বলে, যাই হোক, আমি তোমাকে একটা গিফট দিতে এসেছিলাম। আশমিন বিরক্ত হয়ে বলে, আমি তোমার কোনো গিফট টিপ নিতে পারবো না। মধু বলে, কেন, বার্মাতে যখন আমাদের মধ্যে প্রেম হয়েছিল তখন তো তুমি আমাকে অনেক গিফট দিতে, তাহলে এখন আমারটা নিতে সমস্যা কোথায়? আশমিনের মার বোন তো কিছুই বুঝতে পারছিল না যে তারা ভাবছে তাদের ছেলে আবার বার্মাতে কবে গেল। মধুর এসব উল্টাপাল্টা কথায় আশমিন তার মার বোনের সামনে লজ্জা পেয়ে সে বলে, ঠিক আছে যাও, গিফট নিলাম, এখন তাড়াতাড়ি চলে যাও। এরপর মধু চলে গেলে আশমিনের বোন গিফটের প্যাকেট খুলে তো তার চোখ কপালে ওঠে, কারণ মধু গিফটের প্যাকেটে অনেকগুলো আন্ডারওয়্যার দিয়েছে। আসলে সেদিন জাগান মধুকে কানে কানে এই আন্ডারওয়্যার দেওয়ার পরামর্শটাই দিয়েছিল। এটা দেখে তো আশমিন বেচারার লজ্জায় শেষ হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই পাগল মেয়েটা আমার পিছনে কেন পড়লো। এরপর সিন চলে আসে মধুর অফিসে। মীরা অফিসে বসে কাজ করছিল। এমন সময় সে হঠাৎ খেয়াল করে কিছু অদৃশ্য আত্মা মীরাকে মলেস্ট করার চেষ্টা করছে। সেগুলো মীরার কাপড় চোপড় টেনে খুলে ফেলার চেষ্টা করছিল। মীরা খুব ভয় পেয়ে যায়। সে দৌড়ে গিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এমন সময় আশমিন অফিসে আসে। মীরা তখন আশমিনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ওরা আমাকে মলেস্ট করার চেষ্টা করছে, প্লিজ আমাকে বাঁচাও। কিন্তু আশমিন বুঝতে পারে না মীরা কিসের কথা বলছে, কারণ আশমিন সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। এমন সময় মধু অফিসে চলে আসে। মীরা এভাবে আশমিনকে জড়িয়ে ধরে কাঁদছে দেখে মধু খুব রেগে যায়। সে দৌড়ে এসে বলে, কি ব্যাপার, এখানে কি চলছে? আশমিন তখন বলে, মীরা কি যেন দেখে ভয় পেয়েছে, তাই আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। মধু বলে, ঠিক আছে ঠিক আছে, তোমার এসব দেখতে হবে না, আমি ওকে সামলে নিব। এই বলে মধু মীরাকে নিয়ে ভেতরে চলে যায়। এরপর মীরা তার ডেস্কে বসে কয়েকটা মেডিসিন খেয়ে নেয়। এগুলো হচ্ছে মাইন্ড ফ্রেশ রাখার মেডিসিন। অফিস থেকে এই মেডিসিনগুলো কর্মচারীদের দেয়া হয় মাইন্ড ফ্রেশ রাখার জন্য। এরপর মীরা আবারও কম্পিউটারে গেম বানানোর জন্য বসে পড়ে। তখন আমরা দেখতে পাই মীরা আসলে একটা হরর গেম বানাচ্ছিল। এদিকে অফিসের অন্য একটা এমপ্লয় মধুকে এসে বলে, মধু, আমার ওই 3D গেমটা রেডি হয়ে গেছে, একটু চেক করে দেখো সব ঠিক আছে কিনা। তাই মধু পাশের রুমে যায় ওই গেমটা চেক করার জন্য। ঠিক তখনই মীরা আবারও খেয়াল করে ওই অদৃশ্য জিনিসগুলো তাকে জড়িয়ে ধরে মলেস্ট করছে। তারা একে একে মীরার সমস্ত কাপড় খুলে ফেলছিল আর মীরা নিজেকে বাঁচানোর অসম্ভব চেষ্টা করছিল। তাই এক পর্যায়ে মীরা নিজেকে বাঁচাতে দৌড়ে গিয়ে জানালার গ্লাস ভেঙে লাফ দেয়। এটা দেখে মধু দৌড়ে আসে মীরাকে বাঁচাতে, কিন্তু ততক্ষণে মীরা নিচে পড়েই সাথে সাথে মারা যায়। কিছুক্ষণের মধ্যেই অফিসের বস কিরণ সহ অফিসের আরও লোকজনের সেখানে জড়ো হয়ে যায়। ডক্টর এসে মীরাকে চেক করে নিশ্চিত করে যে সে মারা গেছে।
মধু এই ঘটনায় অনেক বেশি আপসেট হয়ে গিয়েছে, কারণ তার চোখের সামনেই মীরার এই দুর্ঘটনা ঘটেছে। তাই সে খুব কান্নাকাটি করছিল আর আসমিন তাকে সান্ত্বনা দিচ্ছিল। তখন হঠাৎ একটা দমকা হাওয়া এসে মীরার মুখ থেকে কাপড়টা সরে যায়, আর মধু খেয়াল করে মীরা চোখ খুলেছে আর মধুকে বলছে, এই জন্মতে কেন, কোনো জন্মেই আমি তোমাদের দুজনকে এক হতে দিব না। এটা দেখে মধু চিৎকার করে ওঠে। সে মীরার কাছে গিয়ে বলে, মীরা, কি বললে তুমি? আমি কি ক্ষতি করেছি তোমার? আমার সাথে কেন এমন করছো? মধু ডক্টরকে ডেকে বলে, ডক্টর, মীরা বেঁচে আছে, প্লিজ ওকে চেক করুন। কিন্তু ডক্টর জানায় না, ও মারা গিয়েছে, আর একজন মৃত মানুষ কিভাবে কথা বলবে। এরপর কিরণ মধু ও আসমিনকে তার অফিসে ডাকে। কিরণ বলে, আসলে সবকিছু আমার জন্যই হয়েছে, আমি সবাইকে কাজের এত প্রেশার দিয়েছি যার ফলে এইসব হচ্ছে। কিরণ আসমিনকে বলে, মধুকে ডক্টর রাধিকার কাছে নিয়ে যাও, ওর ডিপ্রেশনের চিকিৎসা করানোর দায়িত্ব তোমার। আমরা অবশ্য আগেই দেখেছি মধু অনেক আগে থেকেই তার ডিপ্রেশনের ট্রিটমেন্ট ডক্টর রাধিকার কাছে করত। এরপর মধু ডক্টর রাধিকার কাছে গেলে রাধিকা মধুকে একটা অবসেশনের ইনজেকশন দেয়, তারপর শুইয়ে দিয়ে মধুকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? মধু বলে, সমুদ্রা। ডক্টর রাধিকা জিজ্ঞেস করে, এটা কোন সাল চলছে? মধু বলে, 1961। এরপর মধু তার সেই সময়কার কাহিনী বলা শুরু করে। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে 1961 সালে চলে যায়। এখানে আমরা আসমিনকে দেখতে পাই, যার নাম এখানে মুরলি। আসমিন একটা লেবার ছিল, সে একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল। আর এটা হলো সেই মীরা, যার নাম এখানে মল্লিকা। মল্লিকা এখানে তাদের সাথেই কাজ করে। আসমিন যেখানে কাজ করছিল তার পাশেই ছিল একটা পার্ক, আর সেই পার্কেই মধু নাগরদোলায় উঠেছিল। মধুর নাম এখানে সমুদ্রা। হঠাৎ নাগরদোলার একটা অংশ ছিঁড়ে যায় আর সমুদ্রা নাগরদোলা থেকে ছিটকে পড়ে যেতে ধরে। সে কোনোভাবে নাগরদোলার একটা অংশ ধরে ঝুলেছিল। দূর থেকে মুরলি খেয়াল করে একটা মেয়ে নাগরদোলা ধরে ঝুলছে, আর তার নিচেই রয়েছে একটা বাঘের খাঁচা। তার মানে মেয়েটা পড়ে গেলেই বাঘের খাঁচায় পড়ে যাবে, আর সেখানে পড়া মানে নিশ্চিত মৃত্যু। তাই মুরলি মেয়েটাকে বাঁচাতে একটা লোহার মাথায় শিকল বেঁধে সেটা নাগরদোলার দিকে ছুড়ে দেয়, আর সেটা ধরে সে নাগরদোলায় পৌঁছে, আর তারপর অনেক কষ্টে সমুদ্রাকে রক্ষা করে। এটা দেখে সবাই অনেক খুশি হয় আর হাততালি দেয়। সমুদ্রের মা খুশি হয়ে মুরলিকে 2000 টাকা দেয়। এটা দেখে মুরলি বলে, তাহলে আপনার মেয়ের জীবনের মূল্য 2000 টাকা? মুরলি বলে, আন্টি, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, আপনার মেয়ে অনেক মূল্যবান, তাকে এভাবে ছোট করবেন না। এটা শুনে সমুদ্রের মা অনেক খুশি হয়, আর মুরলির এরকম ব্যবহারে সমুদ্র মুরলিকে অনেক ভালো লেগে যায়। সমুদ্র এখানে তার বাবা মার সাথে থাকতো। তার বাবা বার্মার সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। একদিন সমুদ্র স্কুল যাওয়ার পথে খেয়াল করে মুরলি পাশেই ইট ফালানোর কাজ করছিল। এটা দেখে সে গাড়ি থেকে নেমে মুরলির দিকে তাকিয়ে থাকে। তারপর সেখানে বাগান থেকে ফুল ছিঁড়ার বাহানায় মুরলিকে দেখতে থাকে। তারপর কিছুক্ষণ পর বাই বলে চলে যায়। মুরলি বোকার মতো তাকিয়ে থাকে, সে কিছুই বুঝতে পারে না। এরপর এরকম প্রতিদিন চলতে থাকে। সমুদ্র আসে, দুজন দুজনকে দেখতে থাকে, আর তারপর চলে যায়। এভাবে চলতে চলতে দুজনের মধ্যে প্রেম হয়ে যায়। একদিন মুরলি লুকিয়ে সমুদ্রের বাসায় আসে। তারা দুজন একসাথে শুয়েছিল। মুরলি সমুদ্রের চুলগুলা মুখের কাছে নিয়ে তার ঘ্রাণ নিচ্ছিল। হঠাৎ করে তখন সমুদ্রের বাবা রুমে আসে, আর তাদেরকে একসাথে দেখে খুব রেগে যায়। সমুদ্রের বাবা রিভলভার বের করে মুরলিকে মেরে ফেলার জন্য, কিন্তু মুরলি কোনো রকমে দৌড়ে পালিয়ে যায়। এরপর সমুদ্রের বাবা রাগ করে সমুদ্রের ওইটুকু চুলই কেটে দেয়। কিন্তু তারপরেও তাদের ভালোবাসা থেমে থাকে না, তারা দেখা করতেই থাকে। অন্য একদিন সমুদ্রা মুরলির হাতে এক গাদা মেহেদি লাগিয়ে সেই হাত দিয়ে তার পেটে ছাপ নেয়। সমুদ্রা বাসায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে তার পেটে মুরলির হাতের ওই ছাপটা দেখছিল। সমুদ্রার বাবা এই জিনিসটা দেখে ফেলে আর ভীষণ রেগে যায়। তারপরে একটি গরম ইস্ত্রি এনে সমুদ্রার পেটে চেপে ধরে আর বলে, না থাকবে ওই মুরলি, না থাকবে ওর কোনো নিশানা। আর সমুদ্রা ব্যথায় চিৎকার করতে থাকে। এরপর সিন পরিবর্তন হয়। দিনটা ছিল 1962 সালের 2রা মার্চ। এই দিন বার্মাতে সামরিক শাসন চালু হয়। সামরিক বাহিনীর প্রধানের আদেশে সেখানকার রাষ্ট্রপতিকে মেরে ফেলা হয়। আর বার্মাতে যত ইন্ডিয়ান ছিল সবাইকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়। এমনকি তারা ভারতীয় যেসব দোকানপাটগুলো ছিল সবগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছিল। তাই ভারতীয় সরকার ভারতের সকল নাগরিককে বার্মা থেকে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। যেহেতু মুরলিও তার সঙ্গীরা ছিল ইন্ডিয়ান, তাই তাকেও চলে যেতে হচ্ছিল। এদিকে সমুদ্রকে বাসায় আটকে রাখা হয়েছে, তাই সে মুরলির সাথে দেখা করতে না পেরে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। এদিকে মুরলির অবস্থাও খারাপ, তাকে ইন্ডিয়াতে চলে যেতে হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটাবার সে সমুদ্রের সাথে দেখাও করতে পারছে না। এরপর দিন হঠাৎ মুরলি দেখতে পায় সমুদ্র তার মায়ের সাথে মন্দিরে পূজা দিতে এসেছে। সমুদ্রের মা একটু অন্যমনস্ক হতেই মুরলি তাকে টেনে আড়ালে নিয়ে আসে। সমুদ্র তো মুরলিকে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। মুরলি সমুদ্রকে জানায় সে ইন্ডিয়াতে একেবারে চলে যাচ্ছে। তখন সমুদ্র বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমাকেও তোমার সাথে নিয়ে চলো।
যেই বলা সেই কাজ। মুরলির সাথে সাথে সমুদ্রাকে নিয়ে মল্লিকার কাছে এনে বলে, ওকে শাড়ি পরিয়ে তোমার মতো করে তৈরি করে দাও। তারপর মল্লিকা সমুদ্রাকে ওদের মতো করে সাজিয়ে দেয়। এরপর তারা জাহাজের উদ্দেশ্যে রওনা হয়। জাহাজে গিয়ে তারা দেখতে পায় তাদের মতো আরো হাজার হাজার ইন্ডিয়ান নাগরিক তাদের দেশে ফিরছিল। আর বার্মিজরা ইন্ডিয়ানদের কাছ থেকে সমস্ত সোনা গহনা রেখে দিয়ে তাদের কাঙ্গাল করে পাঠিয়ে দিচ্ছিল। মুরলি, সমুদ্রা ও তার বন্ধুদেরকে নিয়ে কোনোভাবে জাহাজে উঠে পড়ে, কিন্তু ততক্ষণে সমুদ্রাকে না পেয়ে তার বাবা খুঁজতে খুঁজতে ওই জাহাজে এসে পড়ে। এটা দেখে মুরলি ও সমুদ্রা জাহাজের ভেতরে লুকিয়ে পড়ে। সমুদ্রের বাবা যেহেতু সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তাই তার আদেশে জাহাজ থামিয়ে দেওয়া হয়। এরপর সমুদ্রের বাবার লোকজনরা তন্ন তন্ন করে পুরো জাহাজ খুঁজতে থাকে। শেষে কোথাও না পেয়ে যখন চলেই যাবে, তখন মল্লিকা তাদের সামনে এসে দাঁড়ায় আর আঙ্গুল দিয়ে কিছু একটা ইশারা করে। আর আমি আপনাদেরকে বলতে ভুলেই গিয়েছিলাম, এই মল্লিকা আবার মুরলিকে ভালোবাসে। তাই সমুদ্রের সাথে মুরলির প্রেম সে কখনোই সহ্য করতে পারতো না। তাই মল্লিকা সমুদ্রের বাবাকে দেখিয়ে দেয় যে তারা কোথায় লুকিয়ে আছে। মল্লিকার কথা মতো সমুদ্রের বাবা সমুদ্র মুরলিকে খুঁজে বের করে। এরপর তিনি মুরলিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে বলে আর সমুদ্রকে টানতে টানতে নিয়ে যায়। কিন্তু সমুদ্র কোনো রকমে তার হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে মুরলির কাছে আসে আর তারা দুজন আবারও পালানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা আর কোনো লুকানোর জায়গা না পেয়ে একবারে জাহাজের ছাদে এসে পড়ে। পিছনে সমুদ্রের বাবা রিভলভার হাতে দাঁড়িয়ে আর সামনে পানি। তাই আর কোনো উপায় না পেয়ে তারা দুজনে পানিতে ঝাঁপিয়ে পড়ে। আর তখনই সমুদ্রের বাবা মুরলিকে উদ্দেশ্য করে দুটো গুলি ছোড়ে, যার মধ্যে একটা গুলি মুরলির মাথায় লাগে আর তার মাথা থেকে রক্তক্ষরণ হওয়া শুরু করে। তাই পানিতে পড়ে যাওয়ার পরপরই মুরলি মারা যায়। সমুদ্র অনেক চেষ্টা করে মুরলিকে বাঁচাতে, কিন্তু গুলি যেহেতু মুরলির মাথায় লেগেছিল তাই আর কিছু করার ছিল না। তাই সমুদ্র আর কোনো উপায় না পেয়ে মুরলির হাতের হ্যান্ডকাপ নিজের হাতেও লাগিয়ে নেয় আর তারা দুজনে একসাথে ডুবে মারা যায়। এরপর সিন বর্তমানে চলে আসে। মধুর ঘোর কাটতেই মধু চিৎকার করে মুরলিকে খুঁজতে থাকে। মধু দৌড়ে বাইরে গিয়ে আশমিনকে জড়িয়ে ধরে বলে, মুরলি তুমি ঠিক আছো তো? আশমিন বারবার জিজ্ঞেস করে কি হয়েছে। মধু বলে, মল্লিকা আমাদের ধোকা দিয়েছে, ও আমাদের দুজনকে কখনোই এক হতে দিবে না। আশমিন অবাক হয়ে বলে, কে মল্লিকা, কি বলছো এসব? একটু পর মধুর হুঁশ ফিরে আসে। সে বলে, না না কিছু না, আমি এখন ঠিক আছি। এরপর ডক্টর রাধিকা আশমিনকে তার চেম্বারে নিয়ে আসে। রাধিকা বলে, আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি ডিপ্রেশনে থাকে, বিশেষ করে তোমরা যে অফিসে কাজ করো এই অফিসের এমপ্লয়িরা আরও বেশি ডিপ্রেশনে আছে, কারণ ওই অফিসে এমপ্লয়ীদের উপর অনেক বেশি কাজের প্রেশার দেওয়া হয়। আশমিন জিজ্ঞেস করে, তাহলে মধু যে বলে ওর পূর্বজন্মের কথা, এগুলো কি ঠিক না? রাধিকা বলে, ওইসব ওর কল্পনা ছাড়া আর কিছুই না, তবে একটা বিষয় সত্যি, ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। আশমিন মুচকি হেসে বলে, তা আমি জানি ডক্টর। এরপর হসপিটাল থেকে বের হয়ে মধু আবারও তার পূর্বজন্মের কাহিনী আশমিনকে শোনাতে শোনাতে বিরক্ত করে ফেলে। এমনকি গাড়িতে বসে ড্রাইভ করতে করতে মধু তার বার্মাতে কাটানো দিনগুলো কল্পনা করতে থাকে। বার্মাতেও একদিন সে একইভাবে মুরলিকে নিয়ে এভাবে গাড়ি চালাচ্ছিল। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে মধুর গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়। আশমিন কোনো রকমে মধুকে পানি থেকে তুলে হসপিটালে নিয়ে আসে। ততক্ষণে মধুর আঙ্কেল সেখানে পৌঁছে যায়। হঠাৎ করে একটা পুলিশ ইন্সপেক্টরের আওয়াজ শুনে মধুর হুঁশ ফিরে আসে। মধু শুনতে পায় ইন্সপেক্টর বলছিল জেলারকে কালি মেরেছে, কারণ জেলারের পেটের চাকুতে কালির হাতের ছাপ রয়েছে। পুলিশ এটাও বলছিল কল্যাণীর মতো একজন মেয়ে কিভাবে কালির মতো একটা গুন্ডার প্রেমে পড়লো। বেচারা কালি জেলারকে মেরে এখন কল্যাণীকে নিয়ে মুম্বাই পালিয়ে গিয়েছে। তখন মধু কোনো রকমে বেড থেকে উঠে ইন্সপেক্টরকে বলতে থাকে, জেলারকে কালি মারেনি, ওটা ছিল ওদের সাজানো নাটক। এই ইন্সপেক্টরের নাম গোপীনাথ। ইন্সপেক্টর বলে, তুমি কিভাবে জানো? মধু তখন বলে, আমি সব কিছুই জানি, কালি আর কল্যাণী মুম্বাই পালিয়ে যায়নি। এই বলতে বলতে মধু টলমলা শরীর নিয়ে এগোতে ধরলে পড়ে যেতে ধরে আর হঠাৎ করে তখন তার জ্ঞান ফিরে আসে। এখানে আমরা দেখতে পাই মধু এতক্ষণ যে ইন্সপেক্টরের সাথে কথা বলছিল এগুলো তার ঘোর ছিল। মধু ঘুমের মধ্যে চিৎকার করে বলতে থাকে, কালি কোনো দোষ করেনি, ও কাউকে খুন করেনি, ওকে ফাঁসানো হয়েছে। মধুর চিৎকার শুনে মধুর আঙ্কেল ও আশপিন দৌড়ে চলে আসে। কি হয়েছে জানতে চাইলে মধু বলে, জেলারের লাশ নিয়ে ইন্সপেক্টর গোপীনাথ এখানেই আছে, ওনাকে ডাকো, আমি সব সত্য বলে দিব। তখন সেখানকার ইন্সপেক্টর রুমে আসলে মধু বলে, আপনি তো ইন্সপেক্টর গোপীনাথের সাথেই ছিলেন তাই না? আপনি ওনাকে ডাকুন। ইন্সপেক্টর বলে, আমি তো এই নামে কাউকে চিনি না, আর তাছাড়া এই এরিয়ার ইন্সপেক্টর আমি। গোপীনাথ বলে তো এখানে কেউ নেই। মধুর কথায় ইন্সপেক্টর একটু কনফিউজড হয়ে গেলে আশমিন ইন্সপেক্টরকে বলে, যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা আমার, চলুন আমি আপনাকে সব ডিটেলস দিচ্ছি। এদিকে ডক্টর মধুর আঙ্কেলকে মধুর রিপোর্ট দেখিয়ে বলে, আপনাদের মেয়ে তো অনেক আগে থেকে ড্রাগস নিচ্ছে, এটা তো এখন পুলিশ কেস হয়ে যাবে। মধুর আঙ্কেল বলে, দেখুন আমাদের মেয়ে বদনাম হয়ে যাবে, আমি আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি, এই রিপোর্ট পাল্টায় দেন। আশমিন দরজার আড়াল থেকে সবকিছু শুনে ফেলে।
আশমিন মধুকে এ ব্যাপারে জিজ্ঞেস করতেই চাচ্ছিল, কিন্তু মধুর শরীরটা ভালো ছিল না, তাই আশমিন ভাবে এ ব্যাপারে তার সাথে পরে কথা বলবে। মধু গাড়িতে উঠলে মধুর চাচা আশমিনকে আড়ালে ডেকে বলে, কোল্ড ড্রিঙ্কসের সাথে ড্রাগস মিশিয়ে আমার ভাতিজির ক্ষতি করতে চাও তাই না? এরপর কখনো আমার ভাতিজির আশেপাশে দেখলে একবারে হাজতে ঢুকিয়ে দিব। মধুর আঙ্কেলের এই কথা শুনে আশমিন রেগে যায়। সে বলে, আপনার কি মনে হয় আপনার ধমক শুনে আমি চুপ হয়ে যাব? ওকে ড্রাগস খাইয়ে পাগল বানিয়ে ওর বাবার সম্পত্তি লুট করার প্ল্যান করেছেন। আপনার কি মনে হয় আমি কিছুই বুঝি না? আসলে এই আঙ্কেল হলো মধুর বাবার আপন ভাই। মধুর বাবা মারা যাবার আগে তার সব সম্পত্তি মধুর নামে করে দিয়েছিল। আর উইলে এটাও লেখা ছিল মধুর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সব সম্পত্তি ট্রাস্টের কাছে চলে যাবে। মধুর আঙ্কেলের আসলে তেমন কিছু নেই, মধুর টাকা পয়সা দিয়ে তারা চলে। পরদিন মধু কফি শপে বসে আশমিনের সাথে গল্প করছিল। ঠিক তখন মধুর আঙ্কেল ওই দিক দিয়ে যেতেই মধু আর আশমিনকে একসাথে দেখে আবারও রেগে যায়। মধুর আঙ্কেল আশমিনকে এসে বলে, আমার ভাতিজির টাকা পয়সার লোভে তুই ওকে ফাঁসাচ্ছিস তাই না? এরপর যেন তোর সাথে ওকে আর না দেখি। এটা শুনে আশমিন আবারও রেগে যায়। সে বলে, আরে যাও যাও, তোমাদের এই পাগল ফ্যামিলির জামাই হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আমি তোমার ভাতিজিকে ফাঁসাইনি, তোমার ভাতিজি আমাকে ফাঁসিয়ে রেখেছে। ওর হাত থেকে আমি নিজেই রেহাই পেতে চাই। আশমিনের এসব কথা শুনে মধু খুব কষ্ট পায়। সে আশমিনের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, তুমি কিভাবে এসব কথা বলতে পারলে? শুধু এই জন্মে কেন, প্রতিটা জন্মেই তুমি আমার হয়ে জন্মাবে। আমার থেকে রেহাই তুমি কোনোদিনও পাবে না। আর আমাদের এই ভাগ্যের লিখন কেউই খণ্ডাতে পারবে না। আর প্রতিবারই আমরা এক হতে পারবো না। এখন আমি তোমার কাছে আছি তাই তুমি আমার গুরুত্ব বুঝতে পারছো না। এই বলে মধু কাঁদতে কাঁদতে চলে যায়। মধুর কান্না দেখে আশমিনের মনটা অনেক খারাপ হয়ে যায়। আসলে সে মধুকে ভালোবাসে ঠিকই, কিন্তু মধুর আঙ্কেলের এসব কথা শুনে রাগ করে উল্টাপাল্টা বলে ফেলেছিল। তাই এরপর আশমিন আর মধুর আঙ্কেলের তোয়াক্কা না করে ডিরেক্ট মধুকে গিয়ে আই লাভ ইউ বলে মানিয়ে নেয়। আর মধুর সব রাগ ভেঙে যায়। এরপর সিন পরিবর্তন হয়। পরদিন মধু ও আশমিন অফিসে আসলে অফিসের বস কিরণ মধুকে দেখে বলে, কি ব্যাপার, তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো তারপরে তুমি অফিসে এসেছো? আমি চাই তুমি কিছুদিন রেস্ট নাও, তারপর জয়েন করো। এটা শুনে মধু খুব খুশি হয়ে যায়। তারপর মধু ও আশমিন অফিসের ক্যান্টিনে বসে গল্প করতে থাকে। তখন মধু আবারও তার পূর্বজন্মের প্যাচাল শুরু করে দেয়। মধু আবার আশমিনকে বোঝাতে থাকে প্রতি জন্মে তারা অনেক চেষ্টা করছে কিন্তু এক হতে পারছে না। এসব শুনে আশমিন খুব রেগে যায়। সে মধুর হাত ধরে টেনে নিয়ে ওই অফিসের সিসিটিভি অপারেটরের কাছে যায়। এরপর অপারেটরকে বলে, মীরা যেদিন মারা গিয়েছিল সেই ফুটেজটা দেখাও। কারণ মধু বলেছিল মীরা মারা যাবার পর বলেছিল সে মধু আর আশমিনকে কখনো এক হতে দিবে না। কিন্তু সেদিনের ভিডিও চালু করলে দেখা যায় মারা যাবার পর মীরার ঠোঁটে একটু নড়ছিল না। তার মানে মীরা কোনো কিছুই বলেনি, মধু যা বলছিল সব কিছু ওর কল্পনা। আশমিন মধুকে বোঝাতে থাকে, দেখো তোমার মেন্টাল ট্রিটমেন্ট দরকার, তুমি মানসিকভাবে সুস্থ না। ঠিক তখনই অফিসের সিকিউরিটি গার্ড এসে মধুকে বলে, ম্যাডাম একজন ভদ্রলোক আপনাকে খুঁজছেন। এরপর মধু বাইরে এসে দেখতে পায় এটা আর কেউ না, সেই ইন্সপেক্টর গোপীনাথ যার কথা মধু সেদিন বলছিল। ইন্সপেক্টর মধুর কাছে এসে বলে, এই এলাকার হেড কনস্টেবল আমাকে ফোন করে বলে আপনি নাকি সেদিন আমার এবং কালীর ও কল্যাণীর ব্যাপারে অনেক জিজ্ঞাসাবাদ করেছেন। আসলে কালী আর কল্যাণী এই দুজন মিলে একটা জেলারের মার্ডার করে, আর ওই কেসের ইনভেস্টিগেট অফিসার আমি ছিলাম। কিন্তু কালী আর কল্যাণী মিলে দুজন পালিয়ে যাওয়ায় ওই কেসের ফাইল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমি তো আপনাদের দেখে অবাক হয়ে গেলাম, কারণ আপনারা দুজনেই দেখতে একদম কালী ও কল্যাণীর মতো। তখন মধু গোপীনাথকে বলে, স্যার কালী আর কল্যাণী কোনো মার্ডার করেনি, আর তারা মুম্বাইও যায়নি, তারা কই গিয়েছে আমি জানি। এরপর মধু গোপীনাথ ও আশমিনকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে একটা পারভাতের গাছ ছিল। সেই গাছের দিকে ইশারা করে মধু বলে, এখানে কালী ও কল্যাণীকে দাফন করা হয়েছে। এরপর মধুর কথা মতো গোপীনাথ লোক লাগিয়ে ওই জায়গাটা খোঁড়া শুরু করে দেয়। মাটি খোঁড়া শেষ হলে মাটির নিচে একটা ছেলে ও একটা মেয়ের কঙ্কাল পাওয়া যায়। গোপীনাথ তো অবাক হয়ে যায়। আশমিন সাথে সাথে তার মোবাইলে কঙ্কালগুলোর ছবি তুলে নেয়। মধু আশমিনকে কঙ্কাল দুটোর দিকে তাকিয়ে বলে, একটা তুমি আর একটা আমি। মধুর কথা শুনে আশমিন একটু ভয় পেয়ে যায়। সে বলে, কি বলছো এসব, এটা কি কোনো সিনেমা নাকি যে জীবিত মানুষ ওখানে কঙ্কাল হয়ে যাবে? গোপীনাথ তো কঙ্কালগুলো পেয়ে খুবই খুশি। সে মধুকে বলে, তোমাকে অনেক থ্যাঙ্কস, তোমার জন্য 25 বছর আগে বন্ধ হওয়া ফাইলটা আজ খুলে যাবে। ঠিক তখনই গোপীনাথের নজর পড়ে কঙ্কালের উপরে একটা আঙ্গুলের দিকে, আর ওই আঙ্গুলে আর লেখা একটা রিং পরা ছিল। ওইটার দিকে নজর পড়তেই গোপীনাথ একটু ঘাবড়ে যায় আর মধুকে বলে, তোমরা এখন এখান থেকে যাও। এই বলে আশমিন আর মধুকে একরকম জোর করেই সেখান থেকে পাঠিয়ে দেয়। আশমিন তখন মধুকে বলে, তুমি আগে থেকে এত কিছু জানতে, কই আমাকে তো বলনি? মধু বলে, আমি যদি তোমাকে বলতাম তুমি ভাবতে আমি আবার নতুন কোনো কাহিনী বানিয়ে বলছি। এরপর মধু আর আশমিন চলে গেলে অফিসার গোপীনাথ একটা টিস্যু দিয়ে আঙ্গুলটা তুলে নেয়, তারপর সেটি পকেটে ঢুকিয়ে চলে যায়। এই ঘটনা পুরো শহরে ছড়িয়ে পড়লে বিভিন্ন নিউজ চ্যানেলের সাংবাদিক এসে ওই কঙ্কালগুলোর ছবি তুলে নিউজ করে। পরদিন সকালে আশমিন বসে বসে নিউজ পেপার পড়ছিল। ঠিক তখনই তার নজর পড়ে ওই কঙ্কাল দুটোর উপরে। আশমিন নিউজ পেপারের ছবিটা আর তার মোবাইলের তোলা ছবিটা দুটা এক করে খেয়াল করে। আশমিন যে ছবিটা মোবাইল দিয়ে তুলেছিল তখন ওই কঙ্কাল দুটোর উপরে একটা আঙ্গুল ছিল, যেটা কালী আর কল্যাণী কারোরই না।
কিন্তু পত্রিকায় যে ছবি ছাপানো হয়েছে সেখানে কোনো আঙুল দেখা যাচ্ছে না। তার মানে আশমিন যে ছবিটা তুলেছে ওই ছবি তোলার পরপরই কেউ এসে আঙুলটা সরিয়ে ফেলেছে। এটা দেখে আশমিনের সন্দেহ হয়। সে সাথে সাথে অফিসার গোপীনাথকে ফোন করে। অফিসার গোপীনাথ তখন মধুর বাসায় এসেছে ওই কেসের ব্যাপারে কথা বলতে। তাই তিনি আশমিনকে বলেন 1 ঘন্টা পর অফিসে আসতে। এরপর মধুর সাথে দেখা করতে চাইলে মধুর আঙ্কেল শুরুতে দেখা করতে দিতে চান না, কারণ মধু নাকি অনেক টায়ার্ড। কিন্তু অফিসার গোপীনাথ তার কোনো কথা না শুনে ভেতরে যেতে ধরলে তার নজর পড়ে মধুর আঙ্কেলের একটা হাতের দিকে। কারণ গোপীনাথ যখন থেকে তার সাথে কথা বলছিল শুরু থেকেই খেয়াল করছিল মধুর আঙ্কেল তার একটা হাত পকেটে দিয়ে রেখেছে। গোপীনাথের ব্যাপারটা একটু সন্দেহজনক লাগে। 1 ঘন্টা পর আশমিন ইন্সপেক্টর গোপীনাথের অফিসে আসে। গোপীনাথ এখানে আসার কারণ জানতে চাইলে আশমিন বলে, স্যার আমি যখন ওই কঙ্কালগুলোর ছবি তুলেছিলাম তখন ওই কঙ্কালের উপরে একটা আঙুল ছিল, আর ওই আঙুলে একটা রিংও ছিল যেটাতে আর লেখা ছিল। কিন্তু পেপারে কঙ্কালগুলোর যে ছবি ছাপানো হয়েছে সেখানে তো কোনো আঙুল নেই, তার মানে কেউ একজন আঙুলটা সরিয়ে ফেলেছে। ইন্সপেক্টর গোপীনাথ কথাটা শুনে একটু নড়ে চড়ে বসে। তিনি কনস্টেবলকে ডেকে বলেন, তোমরা থাকতে এরকম একটা ভুল হলো কিভাবে? এখনই যাও ওই জায়গাটা ঘেরাও করো, আমার ওই আঙুলটা চাই। কিন্তু কনস্টেবল ইন্সপেক্টরকে বলে, কিন্তু স্যার আমি তো আঙ্গুলটা, বলতেই গোপীনাথ তাকে থামিয়ে দেয় আর বলে, কোনো কথা না, যেভাবে পারো ওটা খুঁজে বের করো। ঠিক তখনই আশমিন খেয়াল করে ওই আঙ্গুলেরই একটা ছবি ইন্সপেক্টর গোপীনাথের টেবিলের উপরে রয়েছে। তার মানে আঙ্গুলটা গোপীনাথের কাছেই আছে। ছবিটা দেখে আশমিন গোপীনাথকে বলে, স্যার আমি কিছুই বুঝতে পারছি না, আঙ্গুলটা তো আপনার কাছেই আছে, তাহলে এটা লুকাচ্ছেন কেন আমাদের থেকে? তখন ইন্সপেক্টর বলে, দেখো আশমিন, কালী আর কল্যাণীর যে মার্ডার করেছে হতে পারে এই আঙ্গুলটা তারই, তাই আমি এই আঙ্গুলটা আগেই সরিয়ে ফেলেছি যাতে এটি পত্রিকাতে না ছাপানো হয়, কারণ এটা দেখতে পেলে যে হত্যাকারী সে অ্যালার্ট হয়ে যাবে। আর আমি চাই তোমরা আমাকে এই ব্যাপারে হেল্প করো। পরদিন মধু ডক্টর রাধিকার কাছে গেলে ডক্টর রাধিকা তাকে অবসেশনের জন্য ইঞ্জেকশন দিয়ে শুইয়ে দেয়। তারপর জিজ্ঞেস করে, তোমার নাম কি আর এটা কোন সাল চলছে? মধু বলে তার নাম কল্যাণী আর এটা 1987 সাল চলছে। তখন রাধিকা জিজ্ঞেস করে, তুমি কল্যাণী হলে কালীকে? তখন কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় আর মধু 1987 সালের কাহিনী বলা শুরু করে। এই হলো কালী। কালী ছিল তখন নিচু জাতের একটা লোক আর কল্যাণী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। একদিন কল্যাণী তার বাবার সাথে মার্কেটে যাচ্ছিল, ঠিক তখনই মার্কেটে কিছু গন্ডগোল বাঁধে। কিছু গুন্ডা লোক এসে একটা কাস্টম অফিসারের উপরে হামলা চালায়, কারণ ওই কাস্টম অফিসার ওই গুন্ডাগুলোর মালিকের স্মাগলিংয়ের ব্যবসা বন্ধ করে দিয়েছে। মার্কেটে এরকম গন্ডগোল দেখে সব দোকানদারগুলো তাদের দোকান বন্ধ করে ভেতরে লুকিয়ে পড়ে। গুন্ডাগুলো লোকটাকে মেরেই ফেলতে যাবে, ঠিক তখনই মুভির হিরো কালী এসে গুন্ডাগুলোকে মেরে লোকটাকে বাঁচায়। মারতে মারতে এক পর্যায়ে কালী একটা গুন্ডার পেটে চাকু বসিয়ে দেয় আর লোকটা সেখানেই মারা যায়। কালী কি করবে বুঝতে না পেরে তার চাকুটা পকেটেই লুকিয়ে রাখে। মারামারি শেষ হলে বাজারের সব লোক সেখানে জড়ো হয়। কাস্টম অফিসার অনেক বেশি আহত হয়েছিল বলে তাকে সবাই মিলে একটা গাড়িতে করে হসপিটালে পাঠিয়ে দেয়। কল্যাণী ও তার বাবাও দূর থেকেই মারামারি দেখছিল। কল্যাণী খেয়াল করে কালীর মাথায় ও হাতেও অনেক চোট লেগেছে, তাই সে দৌড়ে গিয়ে কালীর মাথায় ব্যান্ডেজ করতে থাকে। কালীর বিষয়টা খুব ভালো লাগে। বাজারে এরকম গন্ডগোল হয়েছে শুনে ওই এরিয়ার ইন্সপেক্টর আসে সেখানে ইনভেস্টিগেট করতে। আর তখন আমরা দেখতে পাই এই ইন্সপেক্টর আর অন্য কেউ না, সেই গোপীনাথ। গোপীনাথ ওই গুন্ডাটার লাশ দেখে মনে মনে খুশি হয়, কারণ গোপীনাথের গালে যে কাটা দাগটা সেটা গুন্ডাটার কারণেই হয়েছে। গোপীনাথ সবার কাছে জানতে চায় কে এই কাজটা করেছে, কে এই গুন্ডাকে মেরেছে, কিন্তু মার্কেটের সবাই বলে তারা নাকি কেউ কিছুই দেখেনি। এরপর গোপীনাথের নজর পড়ে কালীর দিকে, কারণ মার্কেটের সবাই সুস্থ থাকলেও কালীর হাতে আর মাথায় ব্যান্ডেজ। তাই সে কালীকে জিজ্ঞেস করে এগুলো কিভাবে হলো, কিন্তু কালী কথা এড়িয়ে যায়, কারণ সে ভাবে ইন্সপেক্টরকে সব বলতে গেলে সে খামাখা পুলিশ কেসে জড়িয়ে পড়বে। কিন্তু একটু পরেই গোপীনাথের নজর পড়ে কালীর পকেটের ওই ছুরিটার দিকে, কিন্তু কালীকে অবাক করে দিয়ে গোপীনাথ কালীর পকেটের ছুরিটা তার শার্ট দিয়ে ঢেকে দেয়, যেন সে কিছুই দেখেনি। আর পুলিশকে বলে বডিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। তার মানে হলো ওই গুন্ডাটাকে মারাতে গোপীনাথ মনে মনে কালীর উপরে অনেক খুশি হয়েছে। এদিকে ওই দিনের ওই ঘটনার পর থেকে কল্যাণীও ধীরে ধীরে কালীকে পছন্দ করতে শুরু করে, আর কালী সেটা বুঝতে পারে। তাই সে একদিন ডিরেক্ট কল্যাণীর বাসায় চলে যায়। কালী ছিল অনেক নিচু জাতের ছেলে, তাই তার এভাবে বাসায় প্রবেশ করাতে কল্যাণীর বাবা একটু ইতস্তত বোধ করে। কিন্তু কালী কল্যাণীর বাবাকে খুব ভালো করে বুঝাতে থাকে যে সে নিচু জাত হয়েছে তো কি হয়েছে, তারা চাইলে সেটার জাতও পরিবর্তন করবে, তারা যা বলবে সেটাই করবে। কালী কল্যাণীর বাবাকে বলে, আমি কোনো খারাপ ছেলে না যে আপনারা আমাকে একবার না করলে আমি আপনাদের মেয়েকে বারবার বিরক্ত করব, কিন্তু হ্যাঁ অথবা না সেটা আপনার মেয়েকে বলতে হবে। এরপর সে কল্যাণীকে বলে, তুমি ভয় পেও না, আমাকে যদি ভালো লাগে তাহলে শুধু মাথাটা উঁচা করো, তাহলেই হবে। কল্যাণী তো আগে থেকে কালীকে পছন্দ করেই বসে আছে, তাই সে আস্তে করে মাথাটা উঁচা করে। আর কালী বুঝে যায় কল্যাণীও তাকে ভালোবাসে। কিন্তু কল্যাণী বলে, তুমি তো একটা মার্ডার করেছো, আগে তুমি স্যারেন্ডার করো, কোর্ট নিজে তোমাকে নির্দোষ প্রমাণ করুক, তাহলে আমি তোমাকে বিয়ে করব। কালী কল্যাণীর এ কথাতেও রাজি হয়ে যায়। এরপর সেখানে পুলিশকে ডাকা হয় কালীকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু ইন্সপেক্টর বিরক্ত হয়ে কল্যাণীর বাবাকে বলে, দেখুন কালীর বাহাদুরির জন্যই এই শহর ঝামেলা মুক্ত হয়েছে। কিন্তু কালী বলে, না না স্যার, উনি কিছুই বলেনি, আমি নিজে থেকে স্যারেন্ডার করছি যাতে আমার ভালোবাসা আমাকে মেনে নেয়। তাই ইন্সপেক্টর আর কোনো উপায় না পেয়ে কালীকে অ্যারেস্ট করে।
এদিকে কালীর জেল চলে যাওয়ার এই সুযোগে কল্যাণীর বাবা কল্যাণীর বিয়ে ঠিক করে ফেলে। রবি নামের এই ছেলেটির সাথে কল্যাণীর বিয়ে ঠিক করা হয়। ছেলেপক্ষ কল্যাণীকে দেখতে আসলে কল্যাণীর রুমে দরজা আটকে দিয়ে বসে থেকে কাঁদতে থাকে। কল্যাণী তার বাবাকে বলে, আমার জন্য যে ছেলেটা জেল চলে গেল তাকে আমি ধোকা দেই কিভাবে, আমি এই বিয়ে করতে পারবো না। কিন্তু কল্যাণীর বাবা বিষ খেয়ে আত্মহত্যা করতে ধরলে কল্যাণী আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। এদিকে কল্যাণীর বিয়ের খবর কালীর কাছে গেলে কালী জেল থেকে পালিয়ে আসে। কালী ডিরেক্ট কল্যাণীর কাছে এসে বলে, আমাকে জেলে দিয়ে এখন টাকাওয়ালা লুক দেখে লোভে পড়ে গেছো তাই না? কিন্তু কল্যাণী বলে, আমার কিছুই করার ছিল না, বাবা আত্মহত্যার হুমকি দিয়ে আমাকে রাজি করিয়ে নিয়েছে। আমি ওই ছেলেকে একটুও পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি। কালী আর কল্যাণীর এসব কথা আবার পেছন থেকে কল্যাণীর হবু বর রবি শুনে ফেলে। সে কল্যাণীকে এসে বলে, কাল আমাদের বিয়ে আর তুমি আমাকে এসব ব্যাপারে কিছুই জানাওনি। তুমি যদি সত্যি ছেলেটাকে ভালোবেসে থাকো তাহলে আমি তোমাদেরকে হেল্প করব। রবি বলে, এখানে আমাদের কথা কেউ শুনতে পেলে ঝামেলা হবে, তার থেকে আমরা অন্য কোনো জায়গায় যাই। এই বলে রবি কালী আর কল্যাণীকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যায়। এর মধ্যে কাহিনী বর্তমানে চলে আসে। রাধিকার ফোনে কিরণের কল দেখে রাধিকা অবসেশন থামিয়ে কিরণের কল রিসিভ করে। রাধিকা কি করছে কিরণ জানতে চাইলে রাধিকা বলে, মধুর অবসেশন চলছে। কিরণ আসলে ফোন করেছিল এই জন্য মধুর অবসেশনে যেসব কাহিনী বলে এসব কাহিনী দিয়ে কিরণের গেম বানাতে সুবিধা হয়। কিন্তু রাধিকা জানে আজকে মধু যে কাহিনী বলছে এটা দিয়ে তোমার গেম বানানো সম্ভব না। এই কাহিনীতে কালী আছে, কল্যাণী আছে, আবার রবি নামেরও কেউ একজন আছে। কালী, কল্যাণী ও রবি এই তিনটা নাম শুনতেই কিরণ চমকে যায়। সে বলে, আমি ওখানেই আসছি, তুমি মধুর অবসেশন থামিয়ে রাখো। এদিকে সিন চলে আসে কিরণের অফিসে। জাগানের কম্পিউটারে কিছু সমস্যা দেখা দেয়। আশমিন সেটা ঠিক করে দিচ্ছিল, কারণ আশমিনের কাজই এটা। তখন আশমিনের নজরে কিছু গেম পড়ে যেগুলো এখনো লঞ্চ করা হয়নি। এর মধ্যে একটা গেম ঠিক মধুর বার্মার কাহিনীর সাথে মিলে যায়। গেমে একটা মেয়ে নাগরদোলায় উঠেছে, নিচে একটা বাঘের খাঁচা, মেয়েটা নাগরদোলা থেকে পড়ে যেতে ধরে, আর একটা ছেলে এসে এরপর মীরা ডিজাইন করা গেমটার দিকে দেখলে আশমিন দেখে মীরা যেভাবে মারা গিয়েছে এই গেমটাও ঠিক একইভাবে বানানো। হঠাৎ আশমিন জাগানের টেবিলের উপরে একটা মেডিসিনের কৌটা দেখতে পায়। এটা কিসের মেডিসিন জানতে চাইলে জাগান বলে, এই অফিসের প্রত্যেকটা এমপ্লয়ি এই মেডিসিন নেয়। এই মেডিসিনটা খেলে নাকি ব্রেন এতটা পরিমাণ উত্তেজিত হয়ে যায় যে খুব দ্রুতই নতুন নতুন আইডিয়া বের হতে থাকে। ডক্টর রাধিকা এই মেডিসিনটা দিয়ে থাকে, আর কোম্পানির পক্ষ থেকে প্রতিটা এমপ্লয়ি ফ্রি পেয়ে থাকে এটা। আশমিনের কাছে এই সব কিছুই খুব অদ্ভুত লাগে। সে মনে মনে ভাবতে থাকে, এখানে কোনো না কোনো ঝামেলা তো অবশ্যই আছে। এরপর সিন চলে আসে রাধিকার অফিসে। কিরণ সেখানে চলে আসলে আবারও মধুর অবসেশন শুরু করা হয়। তখন কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে যায়। রবি কালী আর কল্যাণীকে নিয়ে গাড়িতে উঠে নিরিবিলি কোনো জায়গায় যাওয়ার জন্য। এদিকে রবির ড্রাইভার মদ খেয়ে মাতাল হয়ে কল্যাণীর বাবাকে রবির সব আসল সত্য বলে দেয়। রবি আসলে একজন স্মাগলার। কালী আর কল্যাণীর কাহিনী শুরুতে আমরা দেখেছিলাম কিছু গুন্ডা এসে একটা কাস্টম অফিসারকে মারছিল। এই গুন্ডাগুলো ছিল রবিরই, কারণ এই কাস্টম অফিসার রবির স্মাগলিং ব্যবসার গুদাম বন্ধ করে দেয়। ওই কাস্টম অফিসারকে সেদিন যখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়, ওই গাড়িটাও ছিল রবির। কাস্টম অফিসারকে গাড়িতে উঠানো হলে রবি তাকে সেখানেই মেরে ফেলে। আর ওই দিনই তার নজর পড়ে কল্যাণীর উপরে। কল্যাণীর বাবা খুব ভয় পেয়ে যায়। সে কল্যাণীকে সবকিছু বলতেই যাবে, তার আগেই দেখে রবি, কালী ও কল্যাণী একটা গাড়িতে উঠে কোথায় যেন চলে গেল। এরপর রবি কালী আর কল্যাণীকে নিয়ে গাড়ি থেকে নামলে কালী বুঝে যায় রবি আসলে তাদেরকে ধোকা দিয়েছে। রবি বলে, তোমরা দুইজন প্রেম করবে আর তারপর সে যে বাচ্চা হবে সেটাকে বাবার নাম আমি দেব, এটা কখনোই সম্ভব না। যেহেতু কল্যাণীকে আমার বিয়ে করা হলোই না, তাই আমি তোদের দুজনকেও বাঁচতে দিব না। এই বলে রবি গান বের করতে কল্যাণীর বাবা সেখানে আসে বাধা দিতে ধরলে রবি প্রথমে কল্যাণীর বাবাকে মেরে ফেলে। এরপর কালীর উদ্দেশ্যে একটা গুলি চালালে সেটা কল্যাণীর বুকে লাগে। কল্যাণী মাটিতে লুটিয়ে পড়ে। কল্যাণীর এই অবস্থা দেখে কালীর তো মাথা খারাপ হয়ে যায়। সে রবিকে মারতে মারতে তারা একটা লোহার হাতুড়ি দিয়ে রবির বুকে আঘাত করতে যাবে, কিন্তু সেই আঘাতটা লাগে রবির আঙ্গুলে, আর রবির একটা আঙ্গুল খুলে পড়ে যায়। এরপর কালী রবিকে মারতেই যাবে, তখন কল্যাণীর চিৎকার শুনে কল্যাণীর কাছে যায়। তাকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যেতে ধরলে তখন রবি পিছন থেকে কালীর বুকে একটা গুলি চালিয়ে দেয়, আর কালী ও কল্যাণী সেখানেই মারা যায়। আর রবি তাদের দুজনকেই সেখানে মাটি চাপা দিয়ে দেয়। এরপর রাধিকা মধুকে জিজ্ঞেস করে, 1987 সালে তো তখন তো তোমার জন্মই হয়নি, তাহলে তুমি এই কাহিনী কিভাবে জানো? তখন মধু বলে, কল্যাণীর বাবা মূর্তি তাকে সবকিছু বলেছে। এটা শুনতেই কিরণ চমকে যায়। সে রাধিকাকে জিজ্ঞেস করে, মূর্তি কি এখনো বেঁচে আছে? থাকলে সে এখন কোথায় আছে? তখন মধু বলে, মধু যখন স্কুলে ছিল তখন সে সোশ্যাল ওয়ার্কের জন্য ওল্ড এজ হোম যেত। সেখানে মূর্তি নামের একজন লোক তাকে দেখে কল্যাণী কল্যাণী বলে ডাকতে শুরু করে, আর তাকে কালী আর কল্যাণীর সব কাহিনী বলে দেয়। আর মধুরও তখন অনেক কিছু মনে পড়তে থাকে। এটা শুনে কিরণ মধুকে প্রেশার দিয়ে বলে, বলো মূর্তি এখন কোথায়? রাধিকা কিরণকে বারবার নিষেধ করে মধুর সাথে এইভাবে কথা বলতে, কারণ অবসেশনে এইভাবে কথা বলা অ্যালাউড না। কিন্তু কিরণ কোনো কথাই শোনে না। রাধিকা বলে, দেখো তোমার কথায় আমি অফিসের এমপ্লয়ীদের ইলিগাল ড্রাগ দিয়ে যাচ্ছি,
এর থেকে বেশি অন্যায় আমার পক্ষে আর করা সম্ভব না। তখন কিরণ রাগ করে রাধিকাকে একটা থাপ্পড় মারতে ধরে আর কিরণের হাত থেকে একটা আঙ্গুল খুলে পড়ে যায়। রাধিকা তখন অবাক হয়ে বলে, তার মানে এই কাহিনীর ভিলেন রবি আর কিরণ তুমি? কিরণ বলে, হ্যাঁ আমি। এরপর কিরণ রাধিকাকে সরিয়ে দিয়ে মধুকে ওই অবস্থায় তুলে নিয়ে যেতে ধরে। রাধিকা পুলিশকে ফোন দিতে ধরলে রবির লোক এসে তাকে বাধা দেয় আর কিরণ মধুকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আশ্বিন সেখানে আসলে রাধিকা আশ্বিনকে সব সত্য ঘটনা বলে দেয় আর আশ্বিন দৌড়ে যায় মধুকে বাঁচাতে। রাস্তায় কিরণের লোকজন আশ্বিনের গাড়িতে অ্যাক্সিডেন্ট ঘটায় আর আশ্বিনকে অনেক মারধর করে কিরণের কাছে নিয়ে যায়। কিরণ আশ্বিনকে বলে, আসলে আমার কি করার আছে বলো? 20 বছর আগে তোমাদের যে লাভ স্টোরি পজ হয়েছিল সেটা তোমরা আবারও চালু করেছো। তোমাদের জন্ম অন্য কোথাও হতে পারতো, কিন্তু না, তোমরা দুইজনই জন্ম নিয়েছো এই শহরে, আবার জবের জন্য এসেছো আমারই কাছে। প্রতিবার আমি চোখের সামনে তোমাদের এই প্রেম কাহিনী সহ্য করতে পারবো না। তোমাদের দুজনের মৃত্যু প্রতিবারের মতো এবারও আমার হাতেই হবে। এই বলে আশ্বিনকে মারতে ধরলে আশ্বিন কোনোভাবে মধুকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে আর তারপর আবারও তাদের সাথে ঠিক আগের মতোই ঘটনা ঘটতে থাকে। এক পর্যায়ে আশ্বিন আর কিরণের মধ্যে প্রচণ্ড মারামারি হয়। এরপর আশ্বিন কিরণকে মেরেই ফেলতে যাবে, তখন সেখানে ইন্সপেক্টর গোপীনাথ চলে আসে। গোপীনাথ আশ্বিনকে তার হাতে চাকু ফেলে দিতে বলে, কিন্তু মধু চিৎকার করে বলতে থাকে, আশ্বিন আজ যদি তুমি ওকে না মারো তাহলে ও আমাদেরকে মেরে ফেলবে, আর এটাই আমাদের নিয়তি। এদিকে মধু মারতে বলছে আর গোপীনাথ বলছে আইন নিজের হাতে তুলে নিও না। আশ্বিন কি করবে বুঝতে পারে না, তাই সে রাগ করে চাকুটা উপরের দিকে ছুঁড়ে মারে আর সেটি একটা গাছের ডালের সাথে আটকে যায়। কিন্তু কিছুক্ষণ পর বাতাসের দোল খেয়ে চাকুটা কিরণের বুকের উপরে পড়ে আর কিরণ সেখানেই মারা যায়। এতে করে গোপীনাথ অনেক খুশি হয়, কারণ গোপীনাথ চাচ্ছিল না যে আশ্বিন কিরণকে খুন করে জেলে যাক আর মধু আর আশ্বিন এক হয়ে যায়। এরপর মধুর চাচা হাসি মুখে আশ্বিনকে তাদের জামাই হিসেবে মেনে নেয় আর শেষমেশ মধুর চাচা তার প্যান্টের পকেট থেকে হাতটা বের করেই নেয়। আসলে মজার ব্যাপার হলো তার হাতে সবসময় একটা লেবু থাকতো যেটা তিনি পকেটে নিয়ে ঘুরতেন, আর এটা নাকি তিনি গুরুজির কাছ থেকে নিয়েছেন সংসারে শান্তির জন্য। আর এখানেই মুভির হ্যাপি এন্ডিং হয়ে যায়। আর হ্যাঁ, বিয়ের পরে আশ্বিন ও মধু তাদের হানিমুনে যায় বার্মাতে, আর মধু বেচারি সেখানে গিয়েও তার বার্মার কাহিনী বলতে বলতে আশ্বিনের মাথা খেয়ে ফেলে। আর বেচারা আশ্বিন মনে মনে ভাবে সে কোন দুঃখে এত জায়গা থাকতে হানিমুনে বার্মাতেই এলো। আর এইখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার আজকের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কিংবা পুরনো কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।